আজকের গল্প নকশিকাঁথা, কলমে পুষ্পিতা ভৌমিক। সকাল থেকে পরপর 3টে সার্জারি করে অপারেশন রুম থেকে বেরোয় শহরের নামকরা কার্ডিওলজিস্ট সুশোভন মিত্র। তার মধ্যে শেষ অপারেশনটা ছিল সব থেকে কঠিন। রোগীর বয়স 80-র কোঠায়। একটু এদিক ওদিক হলেই রোগীর প্রাণহানির আশঙ্কা তো আছেই। তার ওপর বিগত কয়েক বছর সেই সাথে যুক্ত হয়েছে রোগীর পরিবারের সদস্যদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের গোলযোগ। কথায় কথায় হাতাহাতি ভাঙচুর যেন লেগেই আছে। ডাক্তারির মতো একটা পবিত্র পেশাতে এসেও প্রতি মুহূর্তে কাজ করতে হয় প্রাণ হাতে নিয়ে। যদিও সুশোভন এসবের ঊর্ধ্বে। নিপুণ দক্ষতার সাথে ও রোগীকে সুস্থ করে তোলে। অনেক জটিল কেস সহজ হয়ে যায় ওর হাতে এলে। যাক সেসব, অনেকক্ষণ হলো পেটে কিছু পড়েনি ওর। এবার নিজের চেম্বারে ঢুকেই একটু খাওয়া যাক। ইন্টারকমে 1 কাপ কালো কফি আর চিকেন স্যান্ডউইচ অর্ডার করে চোখটা বন্ধ করে রিভলিভিং চেয়ারে বসে সুশোভন। অল্প সময়ের মধ্যে খাবার এসে যায়। হাত মুখ ধুয়ে এসে চিকেন স্যান্ডউইচে সবেমাত্র একটা কামড় বসিয়েছে। ও এমন সময় কানে আসে একটা চিৎকার চেঁচামেচি। কি হলো আবার? এই সিকিউরিটিগুলোকে নিয়ে আর পারা গেল না। ভিজিটিং আওয়ার্স তো শেষ। তা সত্ত্বেও উটকো লোকজনকে যেন ঢোকায় ওরা। সবসময় কেমন একটা গা ছাড়া মনোভাব এদের। বসে বসে খৈনি টিপছে দিনরাত। মাথাটাও হালকা ধরেছে। অযথা এই ঝামেলা সহ্য হচ্ছে না আর। ঘটনাটা ঠিক কী ঘটেছে সেটা জানতে নিজের ঘর থেকে বেরিয়ে আসে সুশোভন। এক ওয়ার্ড বয় হুড়মুড় করে ছুটে এসে ওকে জানায়, ওদিকে এখন যাবেন না ডাক্তারবাবু। গতকাল মহিলা বিভাগে এক বয়স্ক মহিলার জরুরি অপারেশন হয়েছে। উনি ভালোই আছেন, তবুও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমনিতে ওনার 3 কুলে কেউ নেই, ভাইপোদের কাছেই থাকেন। আজ কোথাকার এক পাতানো মেয়ে এসে বলছে উনি অনেক দূর থেকে মায়ের সাথে দেখা করতে এসেছেন। ওনাকে দেখা করতে দিতে হবে। এদিকে ভিজিটিং আওয়ার্স শেষ। এই নিয়েই তর্কাতর্কি চলছে। আপনি চিন্তা করবেন না স্যার, নিজের চেম্বারে গিয়ে নিশ্চিন্তে বসুন। আমরা এদিকে দেখে নিচ্ছি ব্যাপারটা। করিডোর বরাবর হাঁটতে থাকে সুশোভন। নিমেষে চোখের সামনে ফুটে ওঠে একটা হাসি মুখ। পরনে ছাই রঙা শাড়ি, আঁচলে লেগে হলুদের ছাপ। রান্নাঘরে একের পর এক সকলের ফাইফরমাস খেটে চলেছে হাসি মুখে। শাশুড়ি সুগারের ওষুধ, দেওরের চা, ননদের কলেজের টিফিন, আরও অগন্তি সাংসারিক খরচা। তারপর ছোট্ট সুশোভনের দায়িত্ব সব সামলে নিজের সেলাইয়ের কাজ। স্বামী মারা যাবার পর থেকে শ্বশুরবাড়ির একটা ঘরে মুখ বুজে থাকতেন সরমা। বাপের বাড়ি থেকে ফিরে যাওয়ার রাস্তা খোলা ছিল না সরমার কাছে। হাজার লাঞ্ছনার মাঝেও তাই ওনার লক্ষ্য ছিল ছেলে সুশোভনকে সঠিকভাবে মানুষ করে তোলা, নিজের পায়ে দাঁড় করানো। সেলাই করতে করতে সরমার হাতে কড়া পড়ে গেছিল। রাতের যন্ত্রণার শরীর কুঁকড়ে আসত। তবুও সেদিনের ছোট্ট সুশোভনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শর্মা বলতেন, ভালো করে লেখাপড়া কর শোভন, তোকে অনেক বড় হতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বড় তো হলো সুশোভন। কিন্তু শর্মা কেমন আছেন? শীত তাপ নিয়ন্ত্রিত চেম্বারে বসেও কুলকুল করে ঘামতে থাকে ডক্টর সুশোভন। কতদিন হলো মায়ের সাথে ওর দেখা করা, কথা বলা হয় না। মাস 2 আগে একবার মিনিট 5-এর জন্য ফোন করা হয়েছিল। বছর 2 হলো স্বপ্ন সন্ধানে বৃদ্ধাবাসে থাকেন শর্মা। সুশোভনের স্ত্রী দিয়াশ্রী চায় না শাশুড়ি ওদের সংসারে থাকুক। শর্মা ব্যাকডেটেড। একসাথে থাকলে প্রেস্টিজ পাংচার হবে, এটাই ছিল দিয়ার যুক্তি। শর্মাও আর অযথা কথা না বাড়িয়ে পা বাড়িয়ে দিয়েছিলেন বৃদ্ধাশ্রমের পথে। কিন্তু শেষ বয়সটা কি প্রিয়জনের সান্নিধ্যে একটু ভালো করে কাটানো উচিত ছিল না শর্মার? পাতানো মাকে দেখবার জন্য কত দূর থেকে হাসপাতালে ছুটে এসেছেন এক মহিলা আর সুশোভন। বিবেকের কাছে আজ বড্ড অপরাধী ঠেকে নিজেকে। জীবনে সফল হলেও আজ সন্তান হিসেবেও চূড়ান্ত অসফল। যে করেই হোক আজ একবার মায়ের কাছে যেতেই হবে সুশোভনকে। গাড়িতে যেতে যেতে পুরনো দিনের অসংখ্য চলচ্চিত্র ভেসে ওঠে চোখের সামনে। কিছুক্ষণের মধ্যেই শর্মা দেবী বরানগরে গঙ্গার ধারে যে বৃদ্ধাবাসে থাকেন সেখানে পৌঁছয় সুশোভন। ঘড়িতে এখন প্রায় 7:30। গেটে বসে থাকা দারোয়ানটি জানায় 8টায় ভিজিটিং আওয়ার্স শেষ। মাত্র আধ ঘন্টা দেখা করার সময় মায়ের সঙ্গে। জলদি মায়ের ঘরের দিকে পা বাড়ায় সুশোভন। দরজার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে যায় ও।
চারিদিকে অসংখ্য রঙিন সুতো। মা এক মনে বুনে চলেছে নকশি কাঁথা, ঠিক যেমন আগে বুনতেন। সুশোভনের পায়ের আওয়াজ শুনে মা বলে, তুই এলি শোভন? দেখ কত কাঁথা বুনেছি। কদিন পরেই তোদের নতুন অতিথি আসতে চলেছে। আমার তরফ থেকে এগুলো উপহার। দিয়াশ্রী তো খুব ব্যস্ত, ওর এসব বানানোর সময় কই। চোখটা ঝাপসা হয়ে আসে সুশোভনের। আজও ওর কথা, দিয়ার কথা মা সমানভাবে ভেবে চলেন। মায়ের স্নেহের ফাল্গুধারা প্রবাহমান এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে। সেখানে নাই কোনো হিসেব নিকেশ, চাওয়া পাওয়া। তাই তো যে সংসারে থাকতে পারেননি সেখানকার জন্য নিঃস্বার্থ ভালোবাসা বিলিয়ে চলতে পারেন মানুষটি। মায়ের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে সুশোভন, বলে, আমাকে ক্ষমা করে দিও মা। আমি আজ ভালো ডাক্তার হলাম ঠিকই, কিন্তু ভালো মানুষ হতে ব্যর্থ। বোধ করি বড় না হলেই ভালো হতো। তোমার হাতের আদর, চুলের জবাকুসুম তেলের গন্ধ, মৌরলা মাছের টক দিয়ে ভাত খাইয়ে দেওয়া, এসব দিনগুলোই বড্ড বেশি ভালো ছিল। দূর পাগল ছেলে, ওসব মনে হয়। আমি এখানে খুব ভালো আছি রে। সকালে উঠি, প্রার্থনা করি, তারপর খেয়ে দিয়ে উঠে কখনো গান শুনি, আর দুপুরের পর থেকেই এই নকশি কাঁথাই আমার সঙ্গী। স্বপ্ন সন্ধানী আমাকে বাঁচার নতুন দিশা দেখিয়েছে। বুঝলি শোভন, আমাদের জীবনটাও আসলে এই নকশি কাঁথার মতো। একটার পর একটা ফোর তুলে নানা রকম ছবি বুনে চলি আমরা প্রতিদিন। বিচিত্র তার রং, বিচিত্র তার অনুভূতি। কখনো সাদা কালো, কখনো লাল নীল সবুজ হলুদ আসমান জমিন। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা। এবার মাকে ছেড়ে ঘরে ফিরতে হবে সুশোভনকে। সরমা কাগজের ব্যাগ ভরে ছেলের হাতে তুলে দেন নিজের হাতে বোনা কতগুলো নকশি কাঁথা। প্রাণ ভরে সেগুলোর ঘ্রাণ নিয়ে সুশোভন বলে, আপাতত এগুলো তোমার কাছেই থাক মা, অনেক কদরে থাকবে। আমি এবার থেকে প্রতি সপ্তাহে এসে দেখে যাব। এখন যাই। যাই বলতে নেই, বল আসি। সরমার কথা শুনে গাড়িতে এসে বসে সুশোভন। দমটা যেন বন্ধ হয়ে আসছে ওর। বাইরে ঝিরিঝিরি নেমেছে এখন। বিদায়বাসীর সুরে মায়ের মুখটা কি কালো হয়ে এলো? না, ওদিকে আর তাকাবে না সুশোভন। স্টিয়ারিংয়ে হাত রাখে ও। কানে বাজতে থাকে মায়ের কথা বুলিগুলি। বুঝলি শোভন, জীবনটা হলো নকশি কাঁথার মতো। কম্পাউন্ড ছেড়ে যায় সুশোভনের সদ্য কেনা বিদেশি লাল গাড়িটা। সরমাও মুখ ফেরান। সেলাইয়ের জিনিসপত্র গুছিয়ে রেখে ইজি চেয়ারে এসে বসেন টেবিলে রাখা রেডিওটা চালিয়ে। অঝরে শ্রাবণ তখন ভিজিয়ে দিচ্ছে চারপাশ। জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কণ্ঠে ভেসে আসছে, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন চালো। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।